আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লিগ্যাল স্টাডি 8 কর্তৃক আয়োজিত ল্যান্ড ভেটিং ওয়ার্কশপের ডে 4 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। আজকে আপনাদের যেটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং আহ একটু টাফ একটা ভেটিং দেখাবো। তো এই ভেটিংটার ভিতরে অনেক কিছুই থাকবে। অর্থাৎ মনে করেন যদি ল্যান্ডের কোনো মামলা মোকদ্দমা হয় এসি ল্যান্ড অফিসে, তো সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রে যে কিভাবে আহ দাগ ভাঙাবেন বা দাগ ভাঙানোর রিপোর্ট কিভাবে হয়, সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে এই যে মনে করেন যে আমরা এখন একটা ভেটিং করতে যাচ্ছি। তো ভেটিং করতে যাচ্ছে, আজকে প্র্যাকটিক্যাল ক্লাস মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, ঠিক আছে? তারপরে বুঝতে না পারলে কোশ্চেন করবেন। এটা হচ্ছে যে স্পেশাল ভেটিং ক্লাস, হচ্ছে যে 1। হ্যাঁ, এটা স্পেশাল, এর আগে ভেটিং দেখিয়েছি, এটা হচ্ছে স্পেশাল ভেটিং ক্লাস। হ্যাঁ, এটা এরকম স্পেশাল ভেটিং ক্লাস 3টা হবে, তার মধ্যে এটা একটা। তো আপনারা ভেটিং করার পূর্ব শর্ত কি আপনারা তো জানেন। তো একটা ল্যান্ড ভেটিং করার পূর্ব শর্ত হচ্ছে যে সেই পর্চাটা আইডেন্টিফাই করা, ওই পর্চা এবং দলিল একসাথে নিয়ে তারপরে আমরা ভেটিংটা করব। এটাই তো মূল বিষয়, তাই তো? জি। তাহলে এখন মনে করেন এই যে পর্চা, এটা কি পর্চা বলেন তো কেউ একজন? স্যার, সিএস? এটা তো আর সিএস নাকি? সিএস? আর এস এটা কিন্তু এস এ পর্চা নাকি? এটা আর এস করছে মনে হয়েছে স্যার। তো আমার তো মনে হয় এস এ পর্চা, ভালো করে এসে দেখেন তো। পড়ছে স্টেট, হ্যাঁ এসে পড়ছে। স্যার, এস এ এস এ পর্চা? পাশে তো সাপের দাগ থাকবে এবং হালদার থাকবে। এই কে এস এ বললো, নাম কি বলেন? স্যার একটু জুম করা যায়? এই এস এ বললো কে? নামটা বলেন। স্যার আমি বলছি আর এস করছে স্যার, নাহিদ নাহিদুল ইসলাম। এস এ কে বলছে? নাহিদ ভাই যুক্তি দেন, কেমনে এস এ হলো বলেন। স্যার একটু জুম স্যার করা যায়? বলেন জুম। জি। জুম তো করেই দিতে পারে, সব দিকে জুম। এস এ যে বললেন, আমার কাছে তো মনে হচ্ছে এটা বিএস পড়ছে, কি ঠিক কিনা? বিএস দেখেন তো। না স্যার, এটা আর এস করছে আমার কাছে মনে হচ্ছে, কারণ এটার অংশটা পূর্বের অংশ এখন, এবং লাস্টে কি আবার লেখা বলেন, আছে, রেসার্ভে লেখা আছে। কি বলেন? তাই? আমি আমি আজকে নাহিদুল ইসলাম। আপনাদের আপনাদের সাথে ক্লাস করবে একটু মজা করে, বুঝছেন? জি স্যার। অনেকদিন পর আপনাদের ক্লাস নিন, আজকে একটু মজার ছলে ক্লাসটা করলে ক্লাসটা মনে থাকবে, কি বলেন? হ্যাঁ। জি স্যার, অবশ্যই। তাহলে এটা আলাউদ্দিন সাহেব শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট আলাউদ্দিন। আচ্ছা, সাগর ভাই, এটা তো বিএস পড়ছে নাকি? এটা কিন্তু বিএস পড়ছে, বুঝছেন? ঠিক কিনা? স্যার কথা বিএস বলেন। পড়াশোনা, স্যার ওইখানে ওইখানে পুরাতন প্রাচীন পদ্ধতি থাকবে স্যার কেন? তাহলে কি এটা আমি ভুল বললাম? তাহলে এটা কি সিএস পড়ছে? অবশ্যই, অবশ্যই ভুল বল না। তাহলে এটা কি? আর এস পড়ছে স্যার। তাহলে যারা আর এস বলেছেন তাকে এটা রাইট, তাই তো? তাহলে জানি না আমি এটা আপনি এটা কোন- এটা দেখেন, আমি আপনাদের কারোর মধ্যে কোনো কনফিডেন্স পাচ্ছি না। আরে, সিএস পর্চা চেনার উপায় কি, এস এ পর্চা চেনার উপায় কি, আর এস বি এস সবগুলো শিখিয়েছি। তার মানে এগুলো কি গুলাই ফেলছেন আপনারা? বলেন তো, বলেন। স্যার এই যে সমস্যাটা হচ্ছে স্যার এস এ এবং হচ্ছে স্যার হচ্ছে আর এস এর মধ্যে স্যার। কোনো সমস্যাই নেই। এস এ এবং আর এস এর মধ্যে কিসের সমস্যা? কে বলবে? এই, কে আছে, কে বোঝে? এস এ এবং আর এস এর মধ্যে পার্থক্যটা কে বোঝে, একটু বোঝান। কে বোঝে বলেন তো? স্যার স্যার আমি এখানে আমার মতো করি। একটা উল্লেখ থাকবে, হ্যাঁ, ওইখানে রাজস্ব থাকবে না। আমি কিন্তু বলেছিলাম যে এস এ পর্চার ভিতরে চেনার 1 নম্বর পদ্ধতি হচ্ছে এখানে খতিয়ানের একটা কলাম থাকে। এই খতিয়ানের কলামের মধ্যে সাবেক এবং হাল দাগ থাকে।
জি এতটুকু দেখেও তো আপনারা বুঝতে পারেন না, এখানে কি না সাবেক স্যার হাল স্যার কি ঠিক আছে চলছে? তাহলে কনফিউশন জি কেন স্যার, আর এত বলতে হবে না স্যার। এগুলো জরিমানা ধরে দেবো, না সবার আর কিন্তু হবে না জরিমানা স্যার। হয়ে যাবে, সবার জরিমানা ধরে দেবো কিন্তু, সবার 100 টাকা করে ফাইন হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে আর আমরা ঠিক বলেছি স্যার। ঠিক আছে, জি এত স্যার। কষ্ট করে এইগুলো স্যার, আমি ক্লাস, আমি 4টা ক্লাস নিয়েছি, প্রত্যেকটা আমি ক্লাস কিন্তু আরএস অ্যারাউন্ড করলেও 2 আওয়ার, আমি আমি 4টা আরএস ক্লাস। করলেও স্যার, আমি আরএস বললেও আমি একটা কথা এখানে মানে উল্লেখ করতে চাই। আরএস পর তো স্যার এরকম কম্পিউটার বা হাতে লেখা ছিল, কিন্তু কম্পিউটার টাইপ ছিল না। আমার কাছে এটা মনে হচ্ছে কম্পিউটার টাইপ করা, কিন্তু আরএস পর তো হাতে লেখা ছিল। কম্পিউটার টাইপ হোক আর এস, বিশেষ করে আমি বলেছিলাম এস এবং সিএস এর কথা বলেছিলাম, ঠিক আছে? আর এস এর জি। কথা কিন্তু আমি কখনোই বলিনি যে হাতে লেখা হতেই হবে এরকম বলিনি, কিন্তু কখনোই বলিনি। আপনার রেকর্ড ক্লাস দেখেন। আমি কিন্তু স্যার এটা সাপোর্ট করি একেবারে, আমি শিওর যে এটা আরএস পর। তারপর আমি ওই কথাটা জানতে চাইছিলাম, কারণ এটা হাতে লেখা থাকে, কিন্তু এটা হাতে লেখা আর দেখতে। এস পর্চা লেখার নিয়ম ওই যে ডান পাশে রিজার্ভে নাম্বার আছে, জি ঠিক আছে? জি তারপরে স্যার। এটা পুরাতন হিসাব পদ্ধতি, ল্যান্ডস্কেপে আছে, বুঝছেন? জি এগুলো খুব সহজে তারপর তো চেনা যায়। ট্রানস্ক্রিপশন অংশটা আছে। হ্যাঁ, তাহলে এই তো খুব সহজেই। আমি আপনাদের এমন কোনো ক্লাস আছে কি যে 1 ঘন্টার নিচে নেওয়া আছে বলেন তো? এগুলো না না আপনাদেরকে এত সুন্দর করে ক্লাস নিয়েছি, আপনারা এই গ্যাপটার মধ্যে, এই যে কয়েকদিন গ্যাপ পাইছেন, এই গ্যাপের মধ্যে সব একেবারে মনে হয় কি বলবো আসলে, জি প্র্যাকটিস করেন নাই, কেউ কেউ প্র্যাকটিস করেন নাই, কেউ প্র্যাকটিস করেন নাই, ঠিক আছে? স্যার, কিন্তু আমাদের কাছে আচ্ছা, তো স্মৃতি মামলা তো নাই। আর হচ্ছে খতিয়ান, মূল খতিয়ানটা দেখলে স্যার মাথা ঘুরে। আর মূল দলিলটা দেখলে স্যার মনে হয় যে মাথার উপরে দিয়ে কি পড়লো, আকাশ পড়লো না কি পড়লো। আরে দলিলটা দেখলে স্যার, হাতে লেখা মাথা দলিল। ঘুরলে, না, মাথা ঘুরলে তো সমস্যা, মাথার মধ্যে পানি ঢেলে নিবেন একটু, তাহলে ঠিক হয়ে যাবে না। আমি কিছুই বুঝি তাহলে না স্যার, ভেট এর হচ্ছে তাহলে কিছুই দেখেন, দলিল এবার দেখলে। আমরা আমরা এবার ভেটিং এ যাই। এ কার নাম লেখা আছে, কার কার নাম লেখা আছে বলেন তো? এখানে মালিক স্যার আয়েন মালিক, আলী, সাহেব আলী। আয়ন আলী, সাহেব আলী, আর কিটা? জি স্যার, ওইটা তো ধরতে পারতেছি না স্যার। দেখাই তো যাচ্ছে আচ্ছা না স্যার, আচ্ছা, চশমা এই পরে স্যার এরকম পাচ্ছি না। এরকম যদি কনফিউশন হয়, তাহলে আমরা কিভাবে এই নামটা বের করবো বলেন তো? শিখিয়েছিলাম, মনে আছে? আমরা দলিলে যাবো স্যার। ই খতিয়ান আমরা থেকে। দলিলে চলে যাব। আমরা যদি মনে করেন যে কোনো পর্চাতে যদি কারোর নাম না পাই বা বুঝতে না পারি, তাহলে আমরা কিভাবে আমরা যাব? আমরা মূল দলিলে চলে যাব। মূল দলিলে বলছে আপনারে, যে আমাদেরকে আপনারা একটা বলছে অনলাইন ভার্সনের কথা আপনি বলেছিলেন, ওই যে ই পর্চা, ওখানে এই গিয়ে। পর্চায় চলে যান, ওগুলো সবগুলো সাইন করে দেবো আমি, কিন্তু সবার একেবারে মনে করেন যে 200 টাকা করে ফাইন করে দেবো আজকের ক্লাসে, ঠিক আছে? তখন বুঝবেন। ই পর্চাতে যান, ই পর্চা যান, চলে যান ই পর্চা। দলিলটা, দলিলটাতেও গেলে হবে না স্যার? আগে ই পর্চাতে যান, দলিলে নাও থাকতে পারে, ই পর্চাতে যান না, ফাইন করে দেবো কিন্তু, বলে দিলাম, এই যে দেখাচ্ছে একদম। আপনারা ক্লাসে কেউ অ্যাটেনশন দেন না, সব ফাঁকিবাজি শুরু করে দিয়েছেন, আপনাদের আসলে সব ফাঁকিবাজ। আপনার সাথেই চলতেছে স্যার, আপনিও ফাঁকিবাজ তো। এই যে ফাঁকিবাজি করলে হবে না, কন? ফাঁকিবাজি করে লাভটা কি, কন? লাভ আছে? না স্যার। তাহলে তাহলে আপনারা করে যাবেন, আপনারা যাবেন ই পর্চা, ই পর্চা, ই পর্চা, ই পর্চাতে চলে যান, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সব? জি স্যার। এই যে ই পর্চাতে যাওয়ার পরে, এটা জেলার নাম কি ছিল? ঢাকা জেলা, ঢাকা জেলা ক্লিক ক্লিক করলেন, করেছেন? এইবার, সরি, ঢাকা বিভাগ। এবার এটা খতিয়ানটা কোন জেলার? মুন্সিগঞ্জ জেলার, ঠিক আছে? উপজেলা ছিল গজারিয়া, এবার সিলেক্ট করতে হবে। আমরা কোন পর্চা দেখবো আমরা? সিএস আর এস না? আর এস। তাহলে এই যে আর এস ক্লিক করলাম, সবাই দেখছেন এই পর্যন্ত? প্রথমে ঢাকা বিভাগ, তারপরে জেলা মুন্সিগঞ্জ, উপজেলা গজারিয়া,
আরএস পর্চা। এবার মৌজাটা কি ছিল? মৌজা হচ্ছে চর বেতাকি মৌজা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের খতিয়ান কোনটা ছিল? কত নম্বর খতিয়ান মনে আছে? 512 না? খতিয়ান নম্বর কত ছিল? 512 মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। তাহলে 512, এবার আমরা সার্চ দিই। এই দেখেন, দেখেন তো এবার কার কার নাম আছে বিস্তারিত যাই দেখেন তো। আয়েন আলী, সাহেব আলী, হজরত আলী, ঠিক আছে। আলী হজরত আলী। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যদি পর্চাতে আমাদের নাম অস্পষ্ট থাকে বা দলিলের মধ্যে যদি না পাই, তাহলে কি আমরা বের করতে পারবো না? কাজ কি থেমে জি থাকবে? স্যার, পারবো না, স্যার। এই কথা বলেন, যারা বোঝেননি তারা কথা বলেন। এখন মনে করেন যে আপনি যার ভেটিংটা করবেন সে একটা গ্রামের মানুষ, মূর্খ মানুষ, সে বোঝে না, তার কাছে কোনো পর্চাও নেই, শুধু দলিল আছে। এখন আপনি বললেন যে পর্চাটা দেন, আমি একটু ভেটিং করব। ভেটিং না করলে তো আপনার সম্পত্তির পরিমাণটা আমি বের করতে পারবো না, বা কেনা বেচাও তো হবে না। এখন এই পর্চাটা আপনি কিভাবে দেখেন? নিচের দিকে আছে খতিয়ানের আবেদন, দেখতে পাচ্ছেন? খতিয়ানের আবেদনের একটা অপশন আছে, দেখেন তো, জি স্যার। বুঝেন কিনা। এই খতিয়ানের আবেদন ক্লিক করলাম। এইবার দেখেন এখানে খতিয়ান নাম্বার 512 এই পর্যন্ত লেখাই আছে, গজারিয়া মৌজা, জেএল নাম্বার, জুরিসডিকশন নম্বর, জেএল মানে জুরিসডিকশন নাম্বার 1, জেএল নাম্বার 1, 512 খতিয়ান। এখন আপনাদের এই যে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ দেবেন, তারপরে মোবাইল নম্বর দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ঠিকানা দেবেন, ঠিক আছে। এখানে ঠিকানা দিয়ে দেবেন কোন ঠিকানায় আসবে। এবার আপনারা কি কপি নেবেন? সার্টিফাইড কপি নেবেন, ঠিক আছে। সার্টিফাইড কপি নিলে মামলায় বা বিভিন্ন কাজে ব্যবহার করবেন। এই সার্টিফাইড কপি নেবেন, দেখেন আপনার সার্টিফাইড কপি নিতে কত টাকা লাগছে, ডাক জোকে নেবেন, সিলেক্ট করলাম ডাক জোকে। তাহলে মোট কত খরচ হলো? খতিয়ানের জন্য 100 টাকা, আর আপনার ডাকের জন্য 40 টাকা, মোট 140 টাকা। আপনার বিকাশ পেমেন্ট করবেন না নগদ পেমেন্ট করবেন না উপায় করবেন না কোনটাই করবেন? করার পরে এখানে এই যে এই যোগফলের সাথে যোগফল দেওয়ার পরে পরবর্তী ধাপে চলে যাবেন। পিন নাম্বার আসবে বিকাশ বা নিষেধ থেকে, এই পিন নাম্বারটা দিয়ে আপনার পিন নাম্বার দেওয়ার পরে ব্যালেন্স দিয়ে দিলে পরে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখন তারপরে 2-4 দিনের মধ্যে বা 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনারা পর্চা পেয়ে যাবেন। এই স্যার যোগফলটা কি স্যার? যোগফলও শিখিয়ে দিতে হবে। 9 আর 8 কত হয়? কোন 9 + 8 কত হয়? 17। 17 লিখে দিবেন, 17 এটা লিখে দেবেন। পিডিএফ? এই যে বিকাশে পেমেন্ট করবেন আপনারা, বিকাশে পেমেন্ট করার পরে এখানে এখানে ইমেল অ্যাড্রেস বা ঠিকানা লিখে দিবেন, মোবাইল নম্বর লিখে দিবেন। লেখার পরে এই যে পরবর্তী ধাপে যাবেন। এই পরবর্তী ধাপ ফি পরিশোধ। এবার এখানে যাবেন, আপনারা যখন প্র্যাকটিক্যালে করতে যাবেন শুধু মানে এটা ইয়েটা ফলো করবেন কি বলছে এই। তারপর পিন নম্বর দিলে তারপর টাকা চলে যাবে, টাকা দিলে পরে মোটামুটি আপনার আবেদন কমপ্লিট। ভাইয়া আমি কয়েকটা ডাউনলোড করেছি, আমার পার্সোনাল ফ্যামিলি খতিয়ান কিছু ডাউনলোড করছি এখান থেকে। আচ্ছা, অনলাইন বাসা নিলে কি অফিসিয়ালি কাজ করা যাবে না এটা নিয়ে? অফিসিয়ালি কাজ করা যাবে অনলাইন ভার্সন নিলে, বাট আপনারা তো আর অফিসিয়ালি কাজ করবেন না। আপনারা যদি একবারে, আমার মনে হয় সার্টিফাইড কপি তুললে ভালো হয়, কারণ সার্টিফাইড কপিটা তো আসলে সব জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, অনলাইনটা অনলাইন হলো কপি, তাৎক্ষণিকভাবে অনলাইন পাওয়া কপি যায়। তো আর হ্যাঁ, ফ্রি দিচ্ছে না, অনলাইন কপি কি আর ফ্রি দিচ্ছে? না ফ্রি দিচ্ছে না, কিন্তু অনলাইন কপিটা তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। আর এটা সার্টিফাইডের হ্যাঁ জন্য হ্যাঁ, যেমন নিতে পারেন। 1 সপ্তাহ। অনলাইন কপি তাৎক্ষণিক, হ্যাঁ অনলাইন আপনার কাজের জন্য অনলাইন কপি নিতে পারেন। অনলাইন কপি নিতে গেলেও 100 টাকা লাগবে কিন্তু তাৎক্ষণিক, এটা ঠিক। তো যাই হোক, আপনারা যারা মোটামুটি আহ এই বিষয়গুলো জানতেন না তারা তো এখন ক্লিয়ার হইলেন। তো এই জন্য পর্চা বা খতিয়ান আমরা যে এই বিষয়গুলো জানবো না বা বুঝতে পারছি না, এই কারণে আমরা কাজ বন্ধ করে রাখবো বা এটার কিন্তু কোনো সুযোগ কিন্তু নাই, ঠিক আছে। তো আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তাই না? জি স্যার।
যে ভেটিংটাই আসছিলাম, এই যে সেই ভেটিং। তাহলে কি কি নাম? আয়েন আলী, সাহেব আলী, আর সাহেব আলীর নিচে কি ছিল? হজরত আলী। আজকে আজকের ক্লাসে আমার কিছু কিছু মানে প্রিয় পুরাতন মুখ দেখতে পাচ্ছি। এই পুরাতন মুখগুলোকে পেয়ে খুব ভালোই লাগছে। তো পুরাতন মুখগুলো যারা আছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম মোস্তাক ভাই, ভালো আছেন? সালাম, ভালো আছি। এগুলো কিন্তু আমার খুবই প্রিয় পুরাতন মুখ। যারা এখানে আছেন তারাও সবাই প্রিয়, কিন্তু এই যারা পরবর্তীতে জয়েন করেছে তারা আমার সাথে দীর্ঘদিন ক্লাস করেছে, আসলে অন্য অন্য কোর্সও তারা করেছে, এই জন্য বলছি পুরাতন মুখ। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আপনাদেরকে পেয়েও ভালো লাগছে। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের এই কোর্স গুলোতে যারা নতুন তারাও শুনবেন। যদি কোনো একটা ক্লাস আপনাদের গ্যাপ থেকে যায় বা কোনো একটা ক্লাসে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে নতুন ব্যাচে আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন, ইনক্লুডিং করা হবে। সেই ধারাবাহিকতায় এই ক্লাস থেকে আপনাদের এই যে পুরাতন কিছু স্টুডেন্টকে এই ব্যাচে স্পেস দেওয়া হয়েছে, যারা কিনা আহ ওই গত ক্লাস মিস করেছিল আর কি। যাই হোক, পেয়ে আপনাদের ভালো লাগছে। এখন আমরা তো মোটামুটি পর্চাটা দেখলাম। এখন আমাদের ভেটিং করতে গেলে এর সাথে আমাদের কি লাগবে? একটা দলিল লাগবে, তাই তো? তো দেখেন, জি স্যার। আচ্ছা, দাগটা দেখেন কত, আরএস দাগ দেখেন তো, এটা আরএস দাগ 980। আরএস দাগ কত? 980। ঠিক আছে। তার 180। রেকর্ডীয় মালিক কয়জন? আয়েন আলী, সাহেব আলী, হজরত আলী। এখন বিষয়টা 3 হচ্ছে যে আপনি যে আয়েন আলী, সাহেব আলী, হজরত আলীর কাছ থেকে তিনজনের কাছ থেকেও আপনার সম্পত্তি কেনা থাকতে পারে, বা একজনের কাছ থেকেও কেনা থাকতে পারে। এখানে হতে পারে আয়েন আলী একা সম্পত্তি বিক্রি করছে, হতে পারে আয়েন আলী, সাহেব আলী, হজরত আলী তিনজনই সম্পত্তি বিক্রি করছে। এরা তো তিন ভাই, আমরা দেখতে পাচ্ছি, তাই না? দখল আয়েন আলী, সাহেব আলী, সোহরাব আলী, তিন কেরামত আলী। তার মানে কেরামত আলীর সন্তান এই দুইজন, তাই তিনজন, তাই তো? এইটুক তো জি বুঝতে স্যার। সমস্যা তো নাই। জি স্যার। এইটুক তো বুঝতে সবার সমস্যা নেই, ঠিক কিনা? না। হুম। এখন এখন এই দাগটা ভাঙাইতে হবে। আর এস দাগ 980। দেখেন, এটা দাগ ভাঙানো আপনাদের রিপোর্ট আমি দেখাই দিই। এই দেখেন, দাগ ভাঙানো রিপোর্টটা কই? এই ভেটিং এর মধ্যে কিন্তু সবকিছু আছে, বুঝেছেন? আপনাদের যা যা লাগে, ফুল সেট আপ। এই যে দাগ ভাঙানো রিপোর্ট, ঠিক আছে? তো এই যে দাগ ভাঙানো রিপোর্ট, এটার মনে করেন যে আর এস দাগ 980, আপনারা দেখতে পাচ্ছেন? আর এস দাগ 980 দেখতে পাচ্ছেন না? জি স্যার। আর এস দাগ 980। এটার এস এর দাগ 2659, সি এস দাগ 2031, জমির পরিমাণ 35। ঠিক আছে, এটা হচ্ছে দাগ ভাঙানো রিপোর্ট। আর এইটা হচ্ছে নোটিশ। যখন মামলা মোকদ্দমা হয়, এই যে নোটিশ গুলো এরকম হয় কিন্তু। ঠিক আছে, নোটিশটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথম পক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, এটা হচ্ছে মামলা নম্বর, আর এটা হচ্ছে সম্পত্তি তফসিল। বিএস খতিয়ান, বিএস দাগ নম্বর, আর এস খতিয়ান, আর এস দাগ নম্বর, জমির পরিমাণ, দাবিকৃত জমির পরিমাণ, এটা হচ্ছে মামলাকৃত জমির পরিমাণ। ঠিক আছে। এখন আমরা দলিলটা যাই, আমাদের দলিলটা কি আছে দেখি আসি আমরা। আমাদের দলিল, এই যে পর্চা, আর এস পর্চা, এটা হচ্ছে বিএস পর্চা। দেখেন তো, বিএস পর্চা, এটা কি বিএস পর্চা? দেখেন তো, এটা বিএস পর্চা না সিএস পর্চা, বলেন? বিএস স্যার। বিএস। বিএস পর্চা চেনার উপায় কি? এটা স্যার হাজার পদ্ধতি লেখা থাকে পদ্ধতিতে এগুলা। স্যার। আচ্ছা, তো আর এস পর্চায় আমরা নাম দেখেছিলাম, কার কার নাম আছে? সাহেব আলী, আয়েন আলী, সাহেব আলী, হজরত আলী। এইটার বিএস পর্চা আর এস দাগ হচ্ছে 980। আর 980 দাগের দাগ ভাঙানোর পরে বিএস দাগ আমরা পাইছি কত? 5104। ঠিক আছে, ওই যে দাগ ভাঙানোর রিপোর্টটা সার্ভেয়ারদের কাজ। ঠিক আছে, সার্ভেয়াররা দাগ ভাঙায় দেয়। দাগ ভাঙানোর নিয়মটা কি আমি বলেছিলাম অনেকবার, বিভিন্ন ক্লাসে আমি বলেছি যে আমাদের
প্রত্যেকটা জরিপের একটা করে শীট থাকে। এই যে সিএস, এটা এস এ, এটা মনে করেন আরএস, এটা আছে বিএস। এগুলো ম্যাপ এক একটা, হ্যাঁ, এই ম্যাপ এক একটা ম্যাপ। তো এখন মনে করেন আপনি বিএস দাগ 5104, ভালো কথা। এখন এই 5104 এর আরএস দাগ কোনটা হয়, এস এ দাগ কোনটা, সিএস দাগ কোনটা, এটা যদি আমাদের দেখতে হয় তাহলে এই বিএস, এই ম্যাপটার উপর আরএস পর্চাটা রাখতে হবে। এই আরএস পর্চার অর্থাৎ বিএস পর্চার দাগ এই ম্যাপের ভিতর যেখানে আপনার দাগটা আছে, বিএস যে দাগ, এই বিএস দাগ বরাবর আরএস দাগ, এই শীটটা যখন রাখা হয় তখন এই বিএস এর আরএস কোনটা সেটা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করা যায়। আবার এই এস এ পর্চার উপরে যখন আরএস শীটটা রাখা হয় তাহলে এস এর দাগটা বের করা যায়। আবার ঠিক সিএস টাও তাই। এটাকে বলে দাগ ভাঙনের রিপোর্ট। এটা আপনারা খুব সহজে পারবেন না, এটা সার্ভেয়াররা করে। আপনারা সামনে থাকলে হয়তো বা কয়েকটা ম্যাপ দিয়ে আমি ফিজিক্যাল ক্লাসে দেখিয়ে বুঝাই দেওয়া যেত, এটা অনলাইনে বোঝানো সম্ভব না। আপনারা কি করবেন, এটা আপনারা ম্যাপ দিয়ে আপনারা যারা সার্ভেয়ার আছে তাদের কাছ থেকে দাগ ভাঙাই নেবেন আহ, যখন আপনারা ভেটিং করবেন। তো এখন এই যে 5104, এটা আমাদের বিএস দাগ অর্থাৎ আরএস দাগের বিএস দাগ। আরএস দাগ কত ছিল, 980। এটার বিএস দাগ হচ্ছে 5104। আর বিএস দাগের মালিক দেখেন, মালিক কে এই পর্চাতে, স্বপন মিয়া। মালিক কে, স্বপন মিয়া। তাহলে এই স্বপন মিয়া, আমরা একটু যদি আরেকটু খেয়াল করি, দেখেন এই নোটিশেও কিন্তু দেখেন বাদী কিন্তু স্বপন মিয়া। এই দেখেন এই নোটিশে বাদী দেখেন স্বপন মিয়া, ঠিক আছে, আবুল হোসেন। আপনারা খেয়াল করছেন, স্বপন মিয়া, এই যে স্বপন মিয়া, দেখছেন? তার মানে এই যে যে ব্যক্তিটা মামলা করছে তার কিন্তু বিএস রেকর্ড আছে। এখন আপনি এটার ভিটিং করবেন, আপনি সম্পত্তি আপনি কিনার পরামর্শ দেবেন নাকি দেবেন না আপনার ক্লায়েন্টের, বা আপনি সম্পত্তি কিনবেন কি কিনবেন না, এখন এটা ভেটিং করতে হবে। তো ধরে নেন আপনি এসি ল্যান্ড অফিসে, যেহেতু আপনার রেকর্ড নাই এই মামলা, আপনি বা এসি ল্যান্ড অফিসে জমি কিনলে আপনার হয়তোবা আপনার এগেনস্টে রায় যাবে, আপনার জমিটা খারিজ হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও আপনার মালিকানা ঠিক আছে কিনা, অর্থাৎ যদি সিভিল কোর্টে যে আপনি জমি টিকাইতে পারেন, এত বড় মনে করেন একটা ভ্যালুয়েবল সম্পত্তি, তখন আমরা এই জন্য আইডেন্টিফাই করব যে আসলে আমাদের মালিকানা চেনটা ঠিক আছে কিনা বা আমাদের জমি টিকবে কিনা। হ্যাঁ, ভেটিং করার মেন উদ্দেশ্য হচ্ছে জমি টিকবে কিনা এটা আইডেন্টিফাই করা। তো তাই যদি হয়ে থাকে তো এইটা আমাদের দলিল এবং পর্চাটা দেখাইলাম, 512 নম্বর আরএস পর্চা দলিল এটা। তো দলিলের তারিখটা থাকে সবার উপরে, একদম উপরের দিকে তারিখ থাকে। আর এখানে মোট সম্পত্তি, এখানে শ্রেণী দেওয়া থাকে এবং এগুলো নিয়ে আলোচনা করেছি এর আগেও, কিন্তু এখানে ভ্যালু, মূল্য, দলিলের মূল্য, ঠিক আছে, জমির শ্রেণীর উপর ডিপেন্ড করে জমির মূল্য কেমন হবে। এখন এই দলিলের আমাদের কাজ কি, একেবারে 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণীতে চলে যাবে, যেহেতু ভেটিং করব। দেখেন আমি নীল কালারে ব্লক করে দিয়েছি, আপনারা খেয়াল করছেন যে প্রথমত কিন্তু আপনাদের এটা আইডেন্টিফাই করার জন্য প্রথম থেকেই পড়তে হবে যে কোথায় 512 খতিয়ানের কথা মেনশন করা আছে এবং 980 দাগ। তো কেউ একজন একটু প্রথম থেকে পড়েন, কে পড়বে? একদম এই 7 নম্বর শুরু থেকে কেউ একজন পড়েন, কার সাহস আছে, কে পড়বে? স্যার নিম্নোক্ত, আমি বলছি স্যার, করেন। নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে বিগত আরএস জরিপে 1579, 1571, 1185 ও 1182 খতিয়ানের আচ্ছা, এই একটু ইন্টারাপ্ট করি। এখানে যে খতিয়ান গুলোর কথা মেনশন করা হয়েছে, এখানে কোনো খতিয়ান, আমি যার ভেটিংটা করছি তার কি কোনো খতিয়ান আছে? জি না স্যার। তাহলে আমরা সামনে আগাবো।
ও আর এস 1128, 965, 906, 934 নং দাগের ভূমি 80 রেকর্ডভুক্ত করাইয়া পরলোক গমন করিলে আচ্ছা, পর থামেন তাহাতে থামেন থামেন। তো এই যে আরএস যে দাগের কথা বললাম, এই 4টা বা 5টা দাগের মধ্যে আপনার দাগ এবং আপনার যে খতিয়ানে যে রেকর্ডীয় যেই 3জন ব্যক্তির নাম ছিল তাদের সাথে এই নামের কোনো মিল আছে বা দাগের মিল আছে? জি না স্যার। তাহলে আমরা এবার সামনে আগাবো, যেহেতু এটি পাই নাই আসলটা। এবার যান। পর তাহাতে আমরা 1 ও 2 নং দলিল দাতাগণ মাতার ওয়ারিশ সূত্রে মালিক এবং আমরা আচ্ছা, থামেন। তার তিন মানে এই যে মাতার ওয়ারিশ সূত্রে মালিক, এখানে আমি যার মানে ভেটিংটা করব তার কোনো ইনফরমেশন নাই। অর্থাৎ তাহলে এই উপরের টুকু, এই যে মাতার ওয়ারিশ সূত্রে মালিক, এই পর্যন্ত আমার আর কোনো দরকার নাই, তাই তো? তারপরে জি এবং থেকে শুরু করেন। এবং আমরা 3 হইতে 5 নং দলিল দাতাগণের পিতা হযরত আলী বিগত আর এস জরিপে 512 নং খতিয়ানে ও আর এস 980 নং দাগে নিজ নাম জরিপভুক্ত করিয়া ভোগ দখল থাকা অবস্থায় পরলোক গমন করিলে পর আমরা 3 হইতে 5 নং দলিলদাতাগণ পিতার ওয়ারিশ সূত্রে মালিক। এই যে কারেক্ট। এই যে দেখেন, আমাদের তথ্যটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের দরকার ছিল খতিয়ান নম্বর, আমরা খতিয়ান নম্বর পেয়ে গেলাম। আমাদের দাগ নম্বর পেয়ে গেলাম। তাহলে এখানে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে 980 নং দাগে জরিপভুক্ত করিয়া ভোক্তকল থাকা অবস্থায় পরলোক গমন করিলে 3 থেকে 5 নং দলিল দাতা, অর্থাৎ এই দলিলের 3, 4, 5 এই 3জন আমাদের কাছে বিক্রি করেছে, কারণ তারা ওয়ারিশ সূত্রে মানে তারা বিক্রি করেছে। তারপরে দেখেন অপর দিকে আমরা 6, 7 দলিল দাতা, পিতামহ, এসাক মিয়া, হাবিজাবি অনেকগুলো কথা লেখা আছে, অনেকগুলো ওয়ারিশের বা অনেক দাগ, অনেক খতিয়ানের কথা বলেছে। এইগুলা কিন্তু আমাদের দরকার নাই। ঠিক আছে, এইটুকু কিন্তু আমাদের দরকার নাই, কারণ আমাদের যার কাছ থেকে কিনবো, মনে করেন আমরা মিস্টার এক্স এর কাছ থেকে প্রপার্টি কিনবো, তাহলে মিস্টার এক্স এর আমরা পেয়ে গেছি, তাহলে ওয়াই জেড এর তথ্য আমার দরকার আছে? জি বলেন। না। তাহলে এই সমস্ত বিষয়গুলো এখন আমার আর দরকার নেই, এতটুকু কিন্তু আমার আর দরকার নেই। হ্যাঁ, এগুলো কিন্তু দরকার নাই। এখন আমাদের জানতে হবে, আমি এটা কিন্তু আমি আপনাদের খুবই আস্তে আস্তে দেখাই দিচ্ছি, ভেটিং গুলো খুব সুন্দর করে দেখাই দেবো আপনাদের, একেবারে ভালো করে মনের মধ্যে ডিপ সেন্সে আপনারা নিয়ে নেন। অনলাইনে এর থেকে ভালো ক্লাস আহ খুবই কম হয়, হয় না আমি বলি না, খুবই কম হয়। কারণ এইভাবে প্র্যাকটিক্যালি ক্লাস আমি কিন্তু দেখি নাই। সত্যি কথা আমি বলছি, আপনারা দেখেন। আপনারা এইভাবে দলিল ধরে ধরে ল্যান্ডের প্র্যাকটিক্যাল ক্লাস কয়টা কোর্সে আপনারা অনলাইনে পান, আমাকে একটু নোটিফাই করেন। যদি হয়তোবা আমার ভুল হতে পারে, বাট আমি কিন্তু খুবই কম দেখেছি। তো এই জন্য বলছি, এইটা আপনাদের আমি মনে করি খুবই একটা দারুণ অপরচুনিটি। হ্যাঁ, তো এই জায়গাটা একদম আপনারা আহ, দেখছেন মানে সরাসরি মনে হবে টিচারের কাছে আপনারা শিখছেন, একদম পাশাপাশি বসে এরকমটাই আমার কাছে কেন যেন মনে হয়। অনেকেই তাই বলে স্টুডেন্টরা। আমি জানি না আপনাদের এই ব্যাচের কি স্যার ফিলিংসটা একটা হয় প্রশ্ন কিনা। করি। হ্যাঁ, বলেন। প্রশ্ন হচ্ছে এখানে স্যার বিগত 25 বছরের ধারাবাহিক মালিকানার বিবরণীতে শুধু হ্যাঁ, আর এস এর কথাটাই আসছে, কিন্তু আদারওয়াইজ অন্য কোনো সর্বশেষ জরিপ বিএস জরিপের কোনো কথা আসে নাই। আচ্ছা, সর্বশেষ বিএস জরিপের কথা আসবে না তো? আপনি তো মনে করেন এই দলিলটা আরএস ধরে কেনা, ঠিক আছে, যে বিক্রি করছে সে আরএস রেকর্ডীয় মালিক, তাই আরএস ধরে কিনা। পরবর্তীতে আপনি বিএস দাগ ভাঙানোর পরে বিএস পর্চা পাইছেন, তো বিএস পর্চা তো আপনি যখন আরএস থেকে বিএস এ যাবেন, ঠিক আছে, এটার কাহিনী আমি আসতেছি, একটু ধৈর্য ধরে শোনেন। একটু ধৈর্য ধরলে উত্তর পেয়ে যাবেন। তো এখন আমরা আরএস রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, তাই তো? এখানে আমরা ইনফরমেশন পেয়ে গেলাম। এখন 3 থেকে 5 নম্বর যে দাতা, তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করব। দেখেন 3 থেকে 5 নম্বর দাতা, আর এই দলের দেখেন, এই যে আমি প্রথমে থাকে আহ গ্রহিতা। হ্যাঁ, দাতা প্রথমে দাতা থাকে, তারপর থাকে গ্রহিতা, তাই তো? প্রথমে দাতা, হ্যাঁ। তো এই যে দেখেন আমি
ইয়ে করে রাখছি আপনাদেরকে। প্রথমে থাকে গ্রহীতা, ঠিক আছে, পরে থেকে দাতা। আমি দাতাটা স্কিপ করে গিয়েছি, সরি গ্রহীতা স্কিপ করে গেছি, গ্রহীতা আপনিই মনে করেন। তো আমি সব দলিলে তো আর ছবি দেওয়া সম্ভব হয় না, বিভিন্ন কারণ ইস্যু থাকে, ওইটা আমি কেটে দিয়েছি। এই যে গ্রহীতা, এই গ্রহীতা দেখেন, প্রথমত জাফর, জাফর, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর গ্রহীতাকে দেখেন তো, আমি ব্লক করে দিয়েছি। 3 নম্বর গ্রহীতা কে? জাফর। জাফর। বাবার নাম কি? বাবার নাম কি? পিতাকে ব্লক করা আছে, দেখতে পাচ্ছেন না? মৃত হজরত আলী স্যার, মৃত হজরত আলী। হযরত আলী। আচ্ছা, এবার 4 নম্বর দাতাকে? স্বপন মিয়া। বাবার নাম কি? মৃত হজরত আলী। 5 নম্বর দাতাকে? খোকন মিয়া। বাবার নাম কি? মৃত হজরত আলী। আচ্ছা, তাহলে এরা 3জন কিন্তু বিক্রি করছে। মামলাটা করছে কি আমাদের নামে? দেখাইছি নোটিশে, কে করেছে মামলা? স্বপন মিয়া। স্বপন মিয়া। স্বপন মিয়া। বাবার নাম কি? হজ- আবুল হোসেন। আবুল হোসেন। আমি যার কাছ থেকে কিনেছি তার বাবার নাম কি? হজরত আলী। এক ব্যক্তি কিন্তু না, খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন আমি মূল ভেটিং এ চলে যাই। ও, এটা আমার দলিল, এবং হচ্ছে আমি আমার পর্চাটা দেখিয়ে দিলাম। এটা আরএস পর্চা এবং বিএস পর্চা। যেহেতু আমার আরএস থেকে বিএস আসছে 5104 ভাঙানোর পরে, কিন্তু বিএস এ দেখেন আমার কিন্তু নাম নেই, অর্থাৎ আমি, আমার যে 3জন আরএস রেকর্ডীয় মালিক যাদের কাছ থেকে আমি কিনলাম তাদের কিন্তু নাম নেই। স্বপন মিয়ার নাম আছে, যার পিতা আবুল হোসেন। তার মানে এখানে কিন্তু আমার একটা গ্যাপ চলে গেছে। অর্থাৎ হতে পারে, মনে করেন আমি প্রপার্টির মালিক কিন্তু আমি অনেক বড় ব্যবসায়ী, আমি দেশের বাইরে থাকি বা বাংলাদেশে থেকেও আমার সম্পত্তি গুলো হয়তো বা আমি ঠিকঠাক মতো সংরক্ষণ করে রাখতে পারিনি বা দেখভাল করতে পারিনি, যার কারণে কোনো একটা পক্ষ, আমি মালিক হওয়ার পরেও, আরএস রেকর্ডীয় মালিক হওয়ার পরেও, তারা কি করছে যে বিএস রেকর্ডের সময় তাদের নামভুক্ত করিয়ে নিয়েছে এবং নামজারি করে নিয়েছে, ঠিক আছে, বা বিএস রেকর্ড ভুক্ত করিয়েছে, বাট নাম জারি করতে পারিনি, নাম জারি আমার নামেই আছে, বাট আমি রেকর্ডটা মিস্টেক করেছি, এটাকে বলে রেকর্ড ফেল। এটাকে কি বলে? রেকর্ড ফেল। তার রেকর্ড ফেলেরও কিন্তু প্রতিকার আছে, ঠিক আছে। আপনার যদি মালিকানা চেন যদি সঠিক থাকে, তাহলে রেকর্ড যদি ফেল হয়ে থাকে, তাহলে রেকর্ড সংশোধনের মামলা করে আপনারা আপনাদের পক্ষে অর্ডার নিতে পারবেন। সেটাও আমি বলে দেবো পদ্ধতি কি। এখন আমরা মূল ভেটিং এ যদি যাই, তাহলে দেখেন এখানে কিন্তু দেখেন যে ভেটিং করার সময় আমি বলেছিলাম যে আপনাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, এখানে একটা বক্স করে নিতে হবে, আর এখানে একটা বক্স করে নিতে হবে। তো এই বক্সে এক পাশে দেখেন দাগ নম্বর লেখা আছে, এক পাশে খতিয়ান নম্বর লেখা আছে, ঠিক আছে। এক পাশে দাগ, এক পাশে খতিয়ান নম্বর। তো এখানে যে দাগ নম্বরের কলামে লেখা আছে CSSA RS BSTL, মানে টোটাল ল্যান্ড। আবার খতিয়ান নম্বরের এখানে লেখা আছে CS SA RS এবং BS। তো এক পাশে দাগ নম্বর, এক পাশে খতিয়ান নম্বর, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে আমি কিছু কিছু জিনিস গ্যাপ রাখছি, CSSA গ্যাপ রাখছি দাগ নম্বর, আবার এখানে CSSA খতিয়ান নম্বর গ্যাপ রাখছি। তো আপনারা এই গ্যাপটা রাখবেন না। কারণটা কি, আপনারা যখন দাগ ভাঙাবেন তখন এই দাগ ভাঙানোর পরে RS এর, যেমন আমরা এখানে কি পাইছি দেখেন, যে RS এর এই RS এর দাগের এগেনস্টে, ঠিক আছে, RS এর দাগের এগেনস্টে, সরি, বিএস এর দাগের এগেনস্টে RS দাগ কোনটা, আমরা কিন্তু দাগ ভাঙিয়েছি, ঠিক আছে। এবং RS এর দাগের এগেনস্টে এস এর দাগ কোনটা, এই দাগ ভাঙিয়ে এখানে বসা দিতে হবে। আপনার CS খতিয়ান কোনটা, দাগ কোনটা, এই সবগুলো আপনাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করতে হবে। এখানে আমি এই মামলাটায় আমার প্রয়োজন হয়নি CS থেকে টানার, এই জন্য আমি হোয়াট চিহ্ন দিয়ে রাখছি, দেখছেন, হোয়াট চিহ্ন।
ঠিক আছে, তার মানে আমার তো প্রয়োজন হয় নাই, কিন্তু আপনাদের যখন প্রয়োজন হবে যে সিএস থেকে মালিকানা যদি টানতে হয়, যেমন আমি এখান থেকে আরএস ধরে টানছি, এখান থেকে আরএস ধরে টানছি, এই যে আরএস দিয়ে আরএস এর মালিকানা গুলো দেখাইছি। আপনারা কি করবেন, সিএস দাগ যখন পাবেন তখন এই সিএস থেকে আপনারা এইভাবে মালিকানা টানবেন, কে কে মালিক ছিল, একজন দুইজন তিনজন, সেখান থেকে আবার এস এ কারা কারা মালিক ছিল, এস এ টানবেন, তারপরে আরএস। এটা খুবই সোজা। আর আরএস থেকে যারা টানতে পারে তারা সিএস থেকেও টানতে পারে, একই জিনিস। এখন আমাদের দাগ নম্বর ছিল কত? 980। দেখেন দাগ নম্বর লিখেছে পাশে, খতিয়ান নম্বর 512, এটাও লিখেছে। এবার আমাদের এই পর্চাতে, যে পর্চা, সেই পর্চাতে মালিক কয়জন ছিল তিনজন। মনে পড়ে? আয়েন তিনজন। আলী, সাহেব আলী, তিনজন। হজরত আলী। আয়েন আলী, তিনজন। সাহেব আলী, হজরত আলী, মনে পড়ে? তিনজন। তিনজন। এই যে আয়েন আলী, সাহেব আলী, হজরত আলী। এখন বলেন তো সবাই কে কতটুকু অংশ মালিক? আয়েন আলী কতটুকু অংশ মালিক? সাহেব আলী আর হজরত আলী কে কতটুকু অংশ মালিক? 5 আনা, স্যার 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি। 5 আনা 6 গুণ্ঠ 2 কড়া 2 ক্রান্তি। সবাই আচ্ছা, সমান স্যার। সবাই যে সমান, তাই না? সাগর ভাই উনি কি ঠিক বলেছে? ভুল? ওনারটা কিন্তু সঠিক নাও হতে পারে, আপনার কি মনে হয় এটা কি সঠিক না ভুল হিসাবটা? সাগর ভাই বুঝতে পারছেন? কামরুল ইসলাম হৃদয় ভাই, এখানে হিস্সাটা কত, অংশটা কত বলতে পারবেন? স্যার সেটা হচ্ছে 5 আনা 6 গন্ডা। আহ, তারপরে স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার। যত এরকমটা পড়তে পারবেন তত স্যার এক্সপার্ট হবেন, হিসাব তত ঠিক আছে। এক্সপার্ট হবেন। কত, কত লেখা আছে? 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি। 2 ক্লান্তি না ক্রান্তি? ক্রান্তি ক্রান্তি। কি নাহিদ ভাই, তার আচ্ছা আনোয়ার ভাই এখানে কি ঠিক বলছে ওনারা? আনোয়ার ভাই কি ঠিক বলছে? বুবলি ঠিক বলছে? বুবলি স্যার আপনি আমি বলেন তো ঠিক বলছে? আমি তো পারি না, তাই একটা তো? করতেছে স্যার, হ্যাঁ, উপরেরটা স্ক্রিনে একটু হ্যাঁ, ডিস্টার্ব করতেছে স্যার। স্ক্রিন ডিস্টার্ব করছে না? দেখেন তো এবার স্ক্রিন ডিস্টার্ব হজরত করে আলীর কিনা। হিসাব, হজরত আলীর অংশ। হজরত হযরত আলীর আলীর, হ্যাঁ। 2 নাম্বারটা স্যার, 3 নাম্বার। অ্যাকচুয়ালি আপনি প্রথমটাই বলেন, আপনি প্রথমটাই বলেন, আইন আলীরটাই বলেন। 5 আনা 6 ঘন্টা 2 কড়া 2 ক্রান্তি। জি স্যার। আচ্ছা, এখন আপনারা, আপনাদের একটা কাজ আছে। আপনারা মনে করেন না যে আমি সব করাই দেবো। এবার সম্পত্তির অংশগুলো বের করে দেন তাড়াতাড়ি, 1 মিনিট সময়। এখানে স্যার মোট পরিমাণটা এই যে আমি সেটা দিচ্ছি, এই যে 980 দাগে এখানে জমি দেওয়া আছে 30, 16 আনা 30, 30 ধরে 38, সরি 38, 38 ধরে, ঠিক আছে? কত? 1 একর 38 স্যার। 1 একর 38, 1 একর 38, হ্যাঁ, 1 একর 38 ধরে তাড়াতাড়ি বের করেন। 138 ধরে, দাগেও যা খতিয়ানও তাই হবে, তাড়াতাড়ি বের করে ফেলেন সবাই। সময় 1 মিনিট। আল্লাহ। 46% করে পাই স্যার প্রত্যেকে। আসলেই জি স্যার। সবাই কি একমত?
সবাই কি একমত কি? 46 শতক ঠিক আছে। এই আলাউদ্দিন ভাই কথা কম। জি আপনি আসসালামু আলাইকুম। জি 46 আপনি শতক কথা 46 শতক। আপ- আপনি আর মাহবুব কথা কম। ঠিক আছে, অন্যরা বলেন সঠিক কিনা। এখন জি সঠিক, এটা কারণ সবারই তো সমান অংশ এখানে দেখা যাচ্ছে। 46, দেখি আসলে কি, এই তো মিলে গেছে, আপনাদের কথার সাথে মিলে গেছে। তারপর দেখছেন আপনারা কিন্তু বের করা শিখে ফেলেছেন। যাক মাশাল্লাহ, তাহলে সবাই 46 করে পায় এখানে। তাহলে এখানে আয়ের আলী পাই 46, এভাবে লিখতে হবে কিন্তু। দেখেন আমি লিখে দিয়েছি এখানে, আপনারা খেয়াল করছেন যে এভাবে লিখতে হবে। এভাবে টানবেন আরএস থেকে, এখানে আয়ের আলী, সাহেব আলী, হজরত আলী, তাদের বাবার নাম লেখার পরে হিস্সাটা লিখবেন। 5 আনা 6 গুণা 2 করা 2 ক্রান্তি এবং দাগে জমির পরিমাণ। ঠিক আছে, এভাবে আপনারা লিখবেন। প্রত্যেকটা স্লটে কিন্তু আপনারা সুন্দর করে লিখবেন। এখন এই সম্পত্তি বিক্রি করেছে, এখানে আমি বিষয়টা করেছি যে দুইটা অংশে বিভক্ত করেছি। হ্যাঁ, ভেটিংটা দুইটা অংশে বিভক্ত করেছি। কারণ আহ এটা মনে করেন এই পর্যন্ত আমার চেন, ঠিক আছে, এই পর্যন্ত আমার চেন। আর এটা হচ্ছে যে আমার দ্বিতীয় পক্ষ, যে আমার বিরুদ্ধে ক্লেম করেছে তার চেন। ঠিক আছে, এখন তাই যদি হয়, এখন স্বপন আলীর যে কাগজপত্র, যে মামলাটা করেছে আমার, তার কাগজপত্র দেখার দরকার আছে না? আছে কিনা? জি স্যার। আমি তো আমারটা চেন পাইলাম, যে আমারটা চেন কি, যে দেখেন আমারটা চেন এই যে সাহেব আলীর কাছ থেকে আমি, সাহেব আলীর যারা ওয়ারিস জাফর, স্বপন, খোকন, এরা তিনজন একজন 6.71 অংশ পাই। এরা বিক্রি করছে এই দলিল মূলে এই ব্যক্তির কাছে বিক্রি করছে, মানে আমার কাছে বিক্রি করছে। আমি আবার বিএস খতিয়ান 1780, কিন্তু বিএস খতিয়ানে দেখছি স্বপন মিয়ার নাম, বিএস খতিয়ানে আমার নাম নেই। আমি কিনছি, আমার নাম নাই, কিন্তু নাম জারি করেছি আমি। তার মানে নাম জারি করেছি আমি, এই যে আমার নামজারি নম্বর, এই যে আমার নাম, কিন্তু বিএস খতিয়ানে কিন্তু আমার নাম নেই, স্বপন মিয়ার নাম আছে। এই পর্যন্তই আমি দেখলাম। আর আমি জমি কিনেছি 1999 সালে এই তিনজনের কাছ থেকে। তা আমি যে 1999 সালে কিনেছি তার প্রমাণ কি, দলিলটা দেখলেই হয়ে যাবে। এই যে আমার দলিল, আমি কিনেছি কত সালে, 1999 সালে, এই যে এটা আমার দলিল। ঠিক আছে, 99 না 13 সাল, দেখি ভুল আছে কিনা। যা হইলো, এই যে আহ দলিলের তারিখটা হচ্ছে 10 নম্বর কলম থাকে, আমি পুরো দিনের উপরের দিকে থাকে। এটা হচ্ছে 13 সালের দলিল, সরি 22/9/2013 সালের দলিল, এই যে তারিখ। তো এটা আমি 13 সালে কিনেছি। এখন স্বপন মিয়ার ভেটিংটা করার দরকার, কারণ যেহেতু উনি ক্লেম করছে। এই যে স্বপন মিয়ার ডকুমেন্টস, তাহলে স্বপন মিয়ার ডকুমেন্টস, তো এই যে স্বপন মিয়া মনে করেন যে যে পর্চাটা সাবমিট করেছে, এই 512, মানে সেম পর্চা। ঠিক আছে, সেম পর্চা, আয়েন আলী, সাহেব আলী, হজরত আলী, সেম পর্চা। আমি কিনেছি সাহেব আলীর ওয়ারিশ থেকে, তাই তো? এখন বিষয়টা হচ্ছে, এর যে ডকুমেন্টস, এর দলিল দাখিল করেছে, এর দলিল দেখেন 2103। ঠিক আছে, এই দলিলের দাতা এবং গ্রহীতা আপনারা খেয়াল করেন। দলিল পড়তে পারেন তো সবাই? এই দলিলটা কেউ একজন পড়ে শোনান এই পর্যন্ত, প্রথম পেজটা আমার কে কে পড়ে শোনাবে কন। দেখি কে আচ্ছা, এবার আলাউদ্দিন ভাই বলেন, পড়েন। 2103 দলিলটা পড়েন। প্রথম থেকে হ্যাঁ, প্রথম থেকে। থানা গজারিয়া, তারপরে হচ্ছে নাল জমি, এবা বিল আওয়াজ, হ্যাঁ, জমা তারিখ 10/108, তো বোঝা যাচ্ছে না। তারপর 46%। আচ্ছা, এই যে হেবাব বিল আওয়াজ যখন দেখলেন,
তার মানে আমাদের কিন্তু বুঝতে বাকি নাই যে এই দলিলটা আছে যে আমাদের কাছের কেউ মানে যে হচ্ছে দাতা গ্রহীতা তার খুব কাছের লোক, তাই না? জি। আত্মীয় স্বজন না হলে কি হেবাবিল আওয়াজ করতো? হেবাবিল আওয়াজটা আসলে কি? কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর যদি আত্মীয় স্বজন বা এরকম কাছের মানুষ, হেবাবিল আওয়াজটাও কিন্তু একটা দান, বাট এখানে কিছু কন্ডিশন থাকে, তাই তো? কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর খুশি হয়ে কোনো সম্পত্তি কি করে, হস্তান্তর করে, ঠিক আছে, এটা অবশ্য কিছু মাধ্যম থাকবে, এখানে কিছু কন্ডিশন থাকবে, কনসিডারেশন থাকবে। এই যে বলেছিলাম যে দাদু আর নাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো দাদুর হাত থেকে লাঠিটা পড়ে গেল, নাতি উঠিয়ে দিল। দাদু অনেক খুশি হয়ে গেল এবং বললো যে তুমি লাঠিটা উঠাই দিলে, যাও, আজকে 5% জমি তোমাকে আমি দিয়ে দিলাম। এই যে ছোট ছোট কাজের বিনিময়ে বা দেখা যাচ্ছে অনেক সময় স্ত্রী বাসর ঘরে, হ্যাঁ, স্বামীকে, স্বামীর প্রতি খুশি হয়ে তার সম্পত্তি কিছু দিয়ে দিল, কোনো কিছু। মনে করেন যে আপনার স্বামী একটা আংটি দিল স্ত্রীকে, হ্যাঁ, তো স্ত্রী এত খুশি হয়েছে যে তার প্রতি এত স্যাটিসফাইড, সে দেখা যাচ্ছে যে তার 10 শতক জমি দিয়ে দিল। এই যে ছোট ছোট সোনা দানা বা কোরআন শরীফের বিনিময়ে হতে পারে, বা জায় নামাজের বিনিময়ে হতে পারে, বা এই সমস্ত ছোটখাটো জিনিসের বিনিময়ে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির উপর খুশি হয় এবং এই খুশি হওয়ার সুবাদে যদি কোনো বড় ধরনের কোনো সম্পত্তি দেয় বা হস্তান্তর করতে চায়, তাহলে সেটা হচ্ছে হেবাবিল আওয়াজ দলিলের মাধ্যমে করতে হয়। তাহলে এখন যেহেতু এটা 2103, এই দলিলটা কিন্তু হেবাবিল আওয়াজ দলিল। তারপরে পড়েন। তারপর হচ্ছে 46% মোজা 80 হ্যাঁ, বেতাকি বা মালিক সাহেব আলী পিতা আহ কেরামতারি। দেখেন যে সাহেব আলী হচ্ছে কি, দাতা না গ্রহীতা? সাহেব বলেন। আলী তো দাতা। এই কেমনে? প্রথমে গ্রহীতা, দলিলে প্রথমে গ্রহিতা গ্রহীতা থাকে না দাতা থাকে? গ্রহিতা এই যে দেখেন না, গ্রহীতা লেখা আছে। হ্যাঁ, সাহেব আলী গ্রহিতা গ্রহীতা। তা গ্রহিতা দাতা কে কে দেখ বলেন তো, এবার দাতা কে কে দেখছে কিনা কিনা? দাতা হচ্ছে খোকন। দেখতে অসুবিধা হচ্ছে একটু। দলিল দেখতে অসুবিধা হলে হবে? প্রথমে না দেলোয়ার না না, হোসেন। এখানে আমার মোবাইল ফোনে আমি ভালো করে দেখতে পাচ্ছি না। আপনারা এর থেকে খারাপ খারাপ দলিল নিয়ে কাজ করবেন কিন্তু, বুঝছেন? এত সুন্দর দলিল আপনারা তো ল্যান্ড একটু জুম এক্সপার্ট। হলে আমি লেখাগুলো একটু বড় হলে সুবিধা হতো আর কি। খোকন আছে, মোহাম্মদ স্বপন আছে, মোহাম্মদ জাফর আছে, তারপরে মিস্টার আরেকটা কি যে বোঝা যাচ্ছে না। সব 3 নম্বর স্বপন, প্রথমে দেলোয়ার, তারপরে খোকন, তারপরে স্বপন, জি তারপরে জি 4 নম্বর কি, মোহাম্মদ জাকারিয়া, জা- 4 তারপরে নম্বর পাঁচ, মোহাম্মদ জাফর জাফর 5 নম্বর মোহাম্মদ জাকারিয়া, তারপরে 6 পাঁচ নম্বর নম্বর তো, 5 নম্বর জাফরিন না? পাঁচ জাফরিন না, নম্বর জাফরিন 6 জাফরিন। নম্বর এই জাফরিনের পিতা মৃত হজরত আলী মিসেস লেখা হাসি আছে। বিবি। হ্যাঁ, জাফরিনের পিতা দেখেন মৃত হজরত আলী লেখা জি আছে। তারপর 6 নম্বরে আছে হানি বিবি। তো এরা এরা সবাই মিলে বিক্রি করেছে কার কাছে? সাহেব আলীর কাছে বিক্রি করেছে। ক্লিয়ার? স্যার হেবাবিল জি আওয়াজ জি জি করেছে। জি ক্লিয়ার। হেবাবিল আওয়াজ, হেবাবিল আওয়াজ করেছে। হেবাবিল আওয়াজ আর আওয়াজ দলিলের মধ্যে পার্থক্য কি বলেন? একটার সাথে একটা চলে আসে। এগুলো শিখিয়েছি আমি। বলেন, হেবাবিল আওয়াজ আর আওয়াজ দলিলের মধ্যে পার্থক্য কি? আওয়াজ তো আওয়াজ। স্যার এবার দলিল হচ্ছে একটার একজনের বিনিময়ে। প্রার্থীকে আর কি পরিবর্তন আওয়াজ মানে বদল বদল পরিবর্তন। করে নেয় আর কি। একজনের জমি একজনকে দিয়ে ওনার জমিটা উনি নেয় আর কি। আচ্ছা, আওয়াজ মানে পরিবর্তন করা, আর হেবাবিল আওয়াজ মানে এটা এক প্রকার হস্তান্তর, হন্তদলে কনসিডারেশন থাকে যেখানে, তাই তো? তাহলে এরা স্যার বিক্রি করছে। স্যার বেতাকি বলতে কি বোঝায়? এটা মৌজা, চরবেতাকি মৌজা, মুন্সিগঞ্জের একটা মৌজা নাম। ও জি বিভিন্ন স্যার। মৌজা থাকে না, আপনার এলাকায় আপনার জমি একটা মৌজা আছে, ঠিক ও আছে? মৌজা, এটা মৌজা। মৌজা, মৌজা। জি। তাহলে এই যে দলিল, এই দলিলের
দেখেন এর ভিতরে আরো এই কত শতাংশ জমি এখানে আছে দেখেন। এখানে মোট জমির পরিমাণ এখানে আছে 138%। এর মধ্যে 1/3 হ্যাঁ, আমরা জানি হেবা বা হেবাবিল আওয়াজ কিন্তু 1/3 এর বেশি করা যায় না। তো এই যেখানে এখানে এইভাবে সুন্দর করে দেওয়া আছে 138% অন্দরে 1.3, 1/3 46% হেবা করিতেছে। খেয়াল করেন দলিলগুলো সুন্দর করে পড়া শিখতে হবে, হ্যাঁ, দলিলের মিনিং গুলো বুঝতে হবে। কত সুন্দর করে এখানে দেখেন হাইলাইট করে দিয়েছে আমি যে 1.3, অর্থাৎ সে কিন্তু 1/3 বেশি হেবা বিল আওয়াজ করতে পারবে না। মোট জমির পরিমাণ 138, 46% জমি কিন্তু সে হেবা করতে পারবে। তো এখন আবার এর আগে একটা দেখি পরের দলিলটা। তো এখানে দেখেন যে এখানে দাতাকে এটা হচ্ছে 2 নম্বর দলিল। উচিত ছিল আগে 1 নম্বর দলিলটা আলোচনা করার, এটা 2 নম্বর দলিল আলোচনা করে ফেলছি। তো 1 নম্বর দলিলে যাই। 1 নম্বর দলিল এটা। তো 1 নম্বর দলিলে সাহেব আলী, সাহেব আলী কি করছে দেখেন, আমি কিন্তু ভেটিং এ ক্লিয়ার করে দেবো। সাহেব আলী স্বপন মিয়ার কাছে বিক্রি করছে, ঠিক আছে, সাব কবলা দলিল বলে। এটা সাব কবলা দলিল মানে অর্থাৎ সরাসরি বিক্রি করেছে। কার কাছে বিক্রি করছে? সাহেব আলী স্বপন মিয়ার কাছে। উপর একজন থাকে গ্রহিতা, নিচে একজন থাকে দাতা, ঠিক আছে। তাহলে সাহেব আলী বিক্রি করছে কার কাছে? স্বপন মিয়ার কাছে। এই স্বপন মিয়ার বাবার নাম কি? আবুল হোসেন। খেয়াল করেন, আবুল হোসেন। আর এই সাহেব আলীর পিতার নাম কি? হজরত আলী। তার মানে নোটিশে এই ব্যক্তির নামই তো দেখলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, আবুল হোসেনের সন্তানের নাম স্বপন মিয়া। তাহলে স্বপন মিয়া কিনলো কত দলিল মূলে? দলিল নম্বর 1373। 1373 দলিল মূলে সাহেব আলীর কাছে কিনে নিল সম্পত্তি। কেনার পরে আবার কি করছে? এই সাহেব আলী আবার কি করছে? সাহেব আলী সহ আরো কয়েকজন ব্যক্তি মিলে নেওয়া। এই সাহেব আলী তো কিনলো, আবার দেখেন এরা আবার আরো 5 জন সাহেব আলীর কাছে বিক্রি করছে। দেখেন, খেয়াল করেন, খেয়াল করছেন এই দলিল মূলে 2103 দলিল মূলে এখানেও সাহেব আলী মালিক। আবার এই দলিল মূলে সাহেব আলী কার কাছে বিক্রি করছে? স্বপন মিয়ার কাছে। গভীর মনোযোগ দিয়ে দেখেন আপনারা, এই দলিল মূলে 21 দলিল মূলে মালিক কে বলেন তো? সাহেব আলী। কাদের কাছ থেকে কিনেছে? এই 5 জন ব্যক্তির কাছ থেকে কিনেছে। তাহলে এখন মালিক কে? সাহেব আলী না? জি। মালিক কে? সাহেব আলী। সাহেব আলী মালিক 2103 দলিল মূলে। সাহেব আলী পরবর্তীতে এই যে বিক্রি করছে স্বপন মিয়ার কাছে কত সালে? আপনারা তারিখের সিকোয়েন্সটা মনে রাখবেন। দেখেন 4503, 4503 তারিখে সাহেব আলী কিন্তু মালিক হয়েছে আগের দলিল মূলে। 14/5/3। হ্যাঁ, 1453, 1453 দলিল মূলে স্বপন মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। আর আমার দলিলটা কত সালে? আমি যেটা কিনেছি 13 সালের দলিল। খেয়াল করছেন, আমি যেটা কিনেছি সেটা হচ্ছে 13 সালের দলিল। বা আপনার কাছে যে ব্যক্তি এসে বিক্রি করতে তার দলিল হচ্ছে 13 সালের দলিল। আবার আমরা এখন দেখছি যে ব্যক্তি ক্লেম করতেছে সে সর্বশেষ যে দলিল কিনেছে, জমি কিনেছে, সে হচ্ছে 3 সালের দলিল। খেয়াল করেন পার্থক্য। তো আপনি যার কাছ থেকে কিনতে যাচ্ছেন, যার ভেটিংটা করছেন, তার 13 সালের দলিল। আর যে আরেকজন জমির ক্লেম করছে তার জমি একই প্রপার্টি 3 সালের দলিল। এখন আমরা মূল ভেটিং এ যদি যাই, আপনারা খুব খেয়াল করেন, ভেটিং কিন্তু অলমোস্ট দাঁড়িয়ে গেছে। দেখেন এখানে যে আমাদের ভেটিং এই পর্যন্ত, মানে আমাদের মানে যার কাছ থেকে আমি নিতে যাচ্ছি সে কিনছে, এখানে তারিখটা ভুল আছে, 2013 সাল হবে, এভাবে দাগ দেখতে হবে নিচেই। এই 3 জন ব্যক্তির কাছ থেকে কিনেছে। আবার হযরত আলীর যারা ওয়ারিশ, দেলোয়ার, জাকারিয়া, মোহাম্মদ আফরিন, তারপর স্ত্রী মোসাম্মদ জাফরিন, এরা আবার এরা সহ, খেয়াল করেন যে আমি দাগ টানছি কিভাবে দেখেন, খুব সুন্দর করে দেখেন যে এই দেলোয়ার, এই জাকারিয়া, এই জাফরিন, এই মোসাম্মদ, তার স্ত্রী জাফরিন হয়ে গেছে। স্ত্রী কি জাফরিন না? আরেকজন, তাই তো? যাক, লেখার ভুল হয়েছে।
এবং তার স্ত্রী পুত্র এরা সহ আবার এখান থেকেও জাফর, স্বপন, খোকন এরা, অর্থাৎ আমি যে দলিল যে যার কাছ থেকে আমি কিনতে গিয়েছি, আমি দেখলাম কি এরা তিনজন এই দলিল মূলে এর কাছে বিক্রি করছে 2000 কত সালে, 13 সালে। কিন্তু এই 13 সালের পূর্বেই আবার খেয়াল করলাম কি এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি, এই ব্যক্তি সহ এরাও তিনজন বিক্রি করে দিয়েছে এই সাহেব আলীর কাছে কত সালে, 99 সালে। কত দলিল মূলে? 2103 দলিল মূলে 99 সালে বিক্রি করে দিয়েছে। তার মানে কি এই যে বিক্রি করে দেওয়ার পর এরা তিনজন আবার এর কাছে বিক্রি করলো, এটা কি সঠিক হলো 13 সালে? যে না, সঠিক তো হয়নি, তাই তো? জি তাহলে দেখেন ঝামেলাটা কি, এটা ভেটিং না করলে তো আমরা বের করতে কষ্ট হতো আমাদের। পরে আবার এই ব্যক্তিরা আবার কি করছে, 1373 দলিল মূলে এই স্বপন মিয়ার কাছে বিক্রি করছে। তার মানে মূল মালিক কিন্তু এখন স্বপন মিয়া। আবার বিএস খতিয়ান নম্বর দেখেন 1780, এই 1780 খতিয়ানের রেকর্ডীয় মালিকও কিন্তু স্বপন মিয়া, যার বাবার নাম আবুল হোসেন। এখন আপনি কার কাছ থেকে প্রপার্টি কিনবেন, এই ব্যক্তির কাছ থেকে কিনবেন না এই ব্যক্তির কাছ থেকে কিনবেন, বলেন বলেন, কার কার মালিকানা সঠিক আছে বলেন? এখনো বুঝতে পারছেন না কার মালিকানা সঠিক আছে? বুঝতে মনোয়ার পারছি। মালিকানা ওই যে স্বপনের আমাদের স্বপনের ঠিক আছে। স্বপনের স্বপন মিয়া। মালিকানা ঠিক আছে, কারণ স্বপন কিন্তু আর এস রেকর্ডীয় মালিক। এবং যারা এই তিনজন ব্যক্তি যারা আমার কাছে বিক্রি করতে যাচ্ছে তারাই পূর্বেই কিন্তু এই স্বপনের কাছে, সাহেব আলীর কাছে বিক্রি করেছে। এই সাহেব আলী আবার 99 সালে কেনার পরে 2003 সালে আবার আমার কাছে বিক্রি করেছে, এই স্বপন মিয়ার কাছে বিক্রি করেছে। আবার বিএস খতিয়ানে দেখছি স্বপন মিয়ার নামে রেকর্ড করা আছে, কিন্তু আমি দেখছি যে এখানে বিএস মিউটেশনে এই ব্যক্তিটা, অর্থাৎ আমরা যে চেন ধরে নিতে যাচ্ছি এই ব্যক্তির নামে নামজারি করা আছে। তার মানে এর নামজারিটা ভুল। এখন এই নামজারি দেখিয়ে অনেক সময় আপনাদেরকে বিভিন্ন মানুষ আপনাদেরকে টেম্পটেশন দেখাতে পারে। জমি কেনার সময় আমার নামে নামজারি আছে, তার মানে কি আমার জমিটা কেন সঠিক? তখন আপনারা কি নামজারি থাকলেই কি প্রপার্টি কিনবেন? না বলেন, না না, ভুল। নামজারি থাকলে কি প্রপার্টি রেকর্ডে কিনবেন? আপনি কিনতে পারছেন না, না, রেকর্ড এটা কিনা যাবে না। নামজারি কোথায় কিনলাম না, রেকর্ড হইলে বুঝি না, বলেন। খতিয়ান তো একটা রেকর্ডীয় খতিয়ান একটা নামজারি খতিয়ান। হুম। এখানে না নামজারি খতিয়ান ওনার নামে লেখা আছে, সেজন্য আমরা কিনতে পারতাছি না। রেকর্ডীয় খতিয়ান হলে আমরা কিনতে পারলাম না। তো এখন এই যে নামজারি যে খতিয়ানটা, নামজারি খতিয়ানেও কিন্তু আমি যার কাছ থেকে নিয়েছি তার নাম কিন্তু নাই, সে শুধু খারিজ করেছে। দেখেন নামজারি খতিয়ানেও হচ্ছে যে দাগ নম্বর দিয়ে খারিজ করেছে, কিন্তু নামজারি দাগ নম্বর দিয়ে খারিজ করলে কি হবে, তার নামে কি বিএস রেকর্ড আছে? দেখেন তো, বিএস না রেকর্ডও কিন্তু তার নামে নাই। বিএস কিন্তু নামজারি, বিএস নামজারি আছে কিন্তু স্যার। এই দেখেন বিএস। তো এই জন্যই ভেটিংটাই মূলত এটা অ্যানালাইসিস করা, যে দেখেন যে যদিবা আমাদের আমাদের অনেকে এইভাবে টেম্পটেশন দেখাবে যে আমার নামে এই যে নামজারি আছে, এই যে নামজারি, আমি খাজনা ডিসিআর এর কপি দেখাবে, এই যে ডিসিআর এর কপি, আপডেটেড ডুপ্লিকেট কার্বন কপি, যে আমার এই যে খাজনা দাখিলা আছে। বা আমরা জানি যে হচ্ছে যে খতিয়ান দুই প্রকার, একটা হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, একটা হচ্ছে মিউটেশন খতিয়ান। আর এই নামজারি খতিয়ানে যখন এই নামটা দেখবেন, স্বাভাবিকভাবে আপনি যদি এই বিষয়গুলো না বোঝেন তাহলে আপনি অনেক সময় ভুল করে আপনি কিন্তু এই জমিটা পারচেস করতে পারেন। কিন্তু যখন আপনি দেখলেন যে জমির কাগজপত্র বুঝতেছেন, এই ফাইনালি এখন ভেটিং করলেন, এই ভেটিং করার পরে আপনার এখন কি মনে হলো, এর মালিকানা কি সঠিক আছে? না, তাহলে এর নামজারি কিন্তু ভুল। এখন এর নামজারি কর্তনের জন্য এর এগেনস্টে একটা মামলা করতে হবে। অর্থাৎ এই স্বপন মিয়ার কাছ থেকে যদি আপনি প্রপার্টি কিনতে চান, তাহলে স্বপন মিয়া কি করবে, এর বিরুদ্ধে মামলা করবে, যেটা অলরেডি করেছে। করার পরে ইনার জমিটা কর্তন হয়ে যাবে, তখন এই বিএস নামজারিতে সঠিকভাবে স্বপন মিয়ার নাম আসবে।
তখন আপনি সম্পত্তিটা পারচেজ করবেন। এখন আপনি একজন আইনজীবী হিসেবে আপনি কি ভেটিংটা মতামত কি দেবেন? এখান থেকে ওপিনিয়ন দেয়া আছে, মন্তব্য। যেমন এত আরএস দাগের রেকর্ডীয় মালিক আয়েন আলী, সাহেব আলী, পরবর্তীতে হযরত আলী ৬ পুত্র জাফর, দেলোয়ার, খোকন, স্বপন, জাকারিয়া ও জাফরিন ও একই স্ত্রী হানি বিবিকে এত নম্বর দলিল মূলে এত তারিখে রেজিস্ট্রি করে দিয়ে সাহেব আলী ৪৫% জমি চাপ বিক্রি করে, অথবা সাহেব আলী রেজিস্ট্রি এত দলিল মূলে স্বপন মিয়ার কাছে ৯০% জমি বিক্রি করে। বিবাদীর মালিকানা, বিবাদী ড্যাশ রেকর্ডীয় মালিক হযরত আলী, কেরামত আলী পুত্র যথাক্রমে জাফর, স্বপন এর নিকট থেকে ৩৫% জমি করে। এখন আমরা ক্রয় করে পর্যালোচনায় কি দেখলাম? হযরত আলীর ৬ পুত্র জাফর, দেলোয়ার, খোকন ও এত উম, আহ, এবং হচ্ছে যে জাকারিয়া, জাফরিন, স্ত্রী হানি বিবি উভয় এই গ্রুপের এই ব্যক্তির কাছে বিক্রি করার পরে এত দলিল মূলে সাহেব আলীর নিকট এত শতাংশ জমি বিক্রি করে, যে এত শতাংশ বিক্রি করে, যেটা সঠিক নয়। তো এই যে আমার এটা হচ্ছে পর্যালোচনা। তার মানে কি, আপনি শুধু কিন্তু ভেটিংটা করলেই হবে না, আপনাকে একটা পর্যালোচনা দিতে হবে। এখন কোনো একটা ভেটিং কেউ যদি করতে দেয়, তাহলে এখন আপনি পর্যালোচনা নিজের মতো করে লিখতে পারেন যে আমরা পর্যালোচনা করে দেখলাম এই যে, বা তল্লাশি করে দেখলাম যে এই ব্যক্তি পূর্বেই 2003 সালে সাহেব আলীর কাছে বিক্রি করে দিয়েছে। সাহেব আলী আবার 2013 সালে যে, বা সরি 99 সালে বিক্রি করে দেওয়ার পরে সাহেব আলী আবার 2003 সালে স্বপন মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। যদিও বা হ্যাঁ, আহ, স্বপন মিয়ার নামে বিএস রেকর্ডভুক্ত হওয়ার পরেও নামজারি আসে নাই, তাই স্বপন মিয়ার নামজারি আহ সম্পূর্ণ করার পরে এই জমি ক্রয় করা যেতে পারে। এটা হচ্ছে আপনার একটা মতামত। ল্যান্ড এক্সপার্টদের কাজই এভাবে মতামত দেওয়া, কোথায় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এটা ফাইন্ড আউট করে এভাবে মতামত দিতে হবে। এটাই হচ্ছে যে, এবার কে বোঝেননি বলেন? আমি কিন্তু পুরোটাই কিন্তু সুন্দর করে বুঝিয়েছি, কে বুঝেননি বলেন তো? বুঝতে কারোর কোনো সমস্যা হলো? না স্যার, বুঝতে পারছি। এখন ভেটিংটার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আসলে মতামত দেওয়া, ফাইন্ড আউট করতে হবে আসলে এই জমির ত্রুটি কি আছে এবং সমাধান দেওয়া। তো এটাও আস্তে আস্তে আমরা ক্রিটিক্যাল একটা ভেটিং এর মধ্যে যাব, আস্তে আস্তে যাব, বড় বড় ভেটিং গুলো দেখবো। এটাও কিন্তু কম বড় ভেটিং না, এগুলো করতে গেলে এরকম দেখা যাচ্ছে, কিন্তু দলিল নিয়ে যখন চেন টানবেন, ঘাটাঘাটি করবেন, হিসাবগুলো বের করবেন, তখন কিন্তু মাথার মধ্যে অনেক পেন হবে, অনেক কষ্ট হবে, মনে হবে না এত সহজ। যেটা আপনাদের গড়ে দিয়েছি, রেডিমেড করে দিয়েছি, তাই মনে হচ্ছে এত সহজ, কিন্তু আসলে কিন্তু এত সহজ কাজ না। ঠিক আছে? তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের ভেটিংটা কিন্তু এখানেই শেষ। এরপরে স্পেশাল ভেটিং 2 আসবে সামনে। আমি অনেকগুলো ভেটিং এর নমুনাও আপনাদেরকে দিব সামনে, হ্যাঁ, অনেকগুলো ভেটিং নমুনা দিব সামনে, সমস্যা নাই। কারণ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, ব্যাটিং এর ক্ষেত্রে আমরা তো মানে দলিল ভিত্তিক যেগুলি আছে খতিয়ান বা ই পর্চা এগুলি থেকে আমরা ইনফরমেশন নিলাম। মানে এটা কি ফিজিক্যালি ল্যান্ড অফিসে মানে ভূমি অফিস যেখানে আছে বা যে মৌজে আছে সেখানে ভিজিট করা কি বাধ্যতামূলক, না এই ডকুমেন্টে এবং আপনারা ই পর্চা ভিত্তিক আপনারা কাজ? হচ্ছে ভলিউম খতিয়ান নিতে পারবেন, যেটা তহসিল অফিসে গেলে আপনারা ভলিউম খতিয়ান নিতে পারবেন, বা রেকর্ড রুমে যে আপনারা সরাসরি সহি মোহরের নকল তুলতে পারবেন। আপনারা যেটা অনলাইনে তোলেন সেটাই, এটা হচ্ছে সহি মোহরের নকল, যেটা হচ্ছে যে রেকর্ড রুমে, অর্থাৎ জেলা রেকর্ড রুমে গেলেও আপনারা এগুলো তুলতে পারবেন, সেটেলমেন্ট অফিসে গেলে তুলতে পারবেন। অনলাইনে পেয়ে গেলে আর আপনার কষ্ট করার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, না আমি সেটাই বলতেছি, যেহেতু আমরা অনলাইনে সার্টিফাইড কপি এবং অনলাইন কপি সবই পাচ্ছি, তো সেই ক্ষেত্রে সরাসরি তো আর ওইখানে যাওয়ার প্রয়োজন নেই। না আর না সেই না, ক্ষেত্রে আরেকটা আর বিষয় কোনো, হলো যে দলিল নাম্বার গুলির যে সিকোয়েন্সটা আছে হুম, সেটা সঠিকতা আছে কিনা আসলে ওইটার জন্য তো সাব রেজিস্ট্রি অফিসে মানে যাবেন, যোগ- যে তল্লাশি করতে হবে এটা দেখবেন। আচ্ছা, আমি এখন আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আহ সেটা হচ্ছে, আমরা সাধারণত মামলা মোকদ্দমা করতে গেলে আমাদের বিরুদ্ধে
বা আমরা যখন মাঝে মাঝে বিভিন্ন মামলা মোকদ্দমায় পড়ে যাই বা আমাদের ফেস করতে হয়। তো ঠিক আছে, আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদের এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে এটা, যেমন মনে করেন যে আপনাদের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, ঠিক আছে, দুই ভাবে মামলা হতে পারে, একটা সিআর মামলা, একটা হচ্ছে জিআর মামলা। ঠিক আছে, সবাই জেনে রাখেন, সিআর মামলা এবং জিআর মামলা। তো সিআর মামলা হচ্ছে যেটা হচ্ছে কোর্টে আপনি যে দায়ের করবেন সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে, যে যেটাকে বলে কমপ্লেন রেজিস্টার, এটাকে বলে সিআর মামলা। আর জিআর মামলা হচ্ছে জেনারেল রেজিস্টার, যেটা থানায় যে দায়ের করা হয়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আর কি খেয়াল করবেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যখন এফআইআর দাখিল করতে হয় জিআর মামলার ক্ষেত্রে, পক্ষান্তরে সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সামনে নালিশি দরখাস্তের মাধ্যমে সিআর মামলা করতে হয়। এবং আরো একটা পার্থক্য বলে দিই যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দায়ের করা যায় এবং নালিশি দরখাস্ত এই ক্ষেত্রে আমলযোগ্য এবং অআমলযোগ্য উভয় ক্ষেত্রে আপনার সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর এফআইআর ক্ষেত্রে, যদি এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটাকে থানায় যে মামলা দায়ের করা হয়, এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে কোনো শপথ বাক্য পাঠ করতে হয় না কিন্তু, ঠিক আছে, মনে রাখবেন। আর পক্ষান্তরে নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সামনে অবশ্যই আপনাকে শপথ বাক্য পাঠ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আর একটা বিষয় বলি, অনেকেই বলে যে সিভিল মামলার ক্ষেত্রে যে আমাদের জমি জমা সম্পর্কিত, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমাদের জমি জমা রিলেটেড কোনো ইস্যু থাকে কিনা। তো অবশ্যই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ক্রিমিনাল ইনজাংশন নামে একটা বিষয় থাকে, যেটা 145-এ বলা আছে সিআরপিসির 1898-এ। অর্থাৎ জমির বিরোধ নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়, সেই ক্ষেত্রে ওই জমিতে প্রবেশাধিকার নিষেধের জন্য 145 জারি করা হয়। এই 145 থেকেই পরবর্তীতে আহ বড় বড় মামলা মোকদ্দমার কিন্তু শুরু। যেমন অনেকেই বলে যে আমার জমি, যে জমি নিয়ে একটা মামলা মোকদ্দমা হলো, একজনের জমি দখল করে থাকলো, তো সেই ক্ষেত্রে সেই মামলা থেকে আদালত চাইলে সেটা ক্রিমিনাল ইনজাংশন দিতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে। ওই নিষেধাজ্ঞার ভিতরেও যদি আপনি ওই জমিতে দখল নিতে যান বা দখল করেন, তো সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে এই মামলাটা হতে পারে। তো এটা 145 মাথায় রাখবেন। এই হলো বিষয়। আপনাদেরকে আস্তে আস্তে আমি এই কোর্সের ভিতর আরো কিছু বিষয় আলোচনা করব, যেটা পূর্ববর্তী ব্যাচগুলোতে করা হয়নি, শুধু শীট দিয়ে দিয়েছি। তো আপনাদেরকে দুইটা স্পেশাল শীট দেওয়া হবে, সেই স্পেশাল শীটের মধ্যে অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি এই আপনাদের এই ভেটিং কোর্সে কিন্তু আলোচনা করে দেব। যে পূর্বের ব্যাচগুলোতে শুধুমাত্র শীট দিয়ে দিয়েছিলাম, যেমন এনআই অ্যাক্টের কিছু কিছু বিষয় থাকে, নোটিশ কিভাবে দিবে, চেকের মামলা, দলিল বাতিলের মামলা কিভাবে করতে হয়, কিছু কিছু বিষয় আছে, এগুলো আমি খুব সংক্ষিপ্ত। এগুলো তো আসলে মানে আলোচনা করতে গেলে প্রত্যেকটারই তো একটা করে কোর্স লাগে, মানে 7-8টা ক্লাস লাগে, কিন্তু এটা তো আর পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ব্রিফলি ল্যান্ড রিলেটেড ইস্যু নিয়ে যেই যেই বিষয়গুলো হতে পারে মামলা মোকদ্দমা, সেইগুলো সলিউশন কিভাবে করতে হবে, এই বিষয়গুলো, যেমন দলিল বাতিলের মামলা, একজনের নামে মনে করেন যে দলিল করছে, দলিলটা ভুয়া দলিল বা যেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবল না, সেই দলিল বাতিলের মামলা করবেন কিভাবে। আপনারা জানেন যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 39 ধারায় দলিলের বাতিলের মোকদ্দমা করা যায়। তো সেই বিষয়গুলো আলোচনা করব। তারপর চুক্তি বিলুপ্তি যে বিষয়টা থাকে, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের এই কোর্সে টুকটাক করে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তো যারা নতুন পুরাতন সবাই জয়েন করেছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তা ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আপনাদেরকে, আজকের ক্লাসে একটা টপিক ছিল যে মিউটেশনের একটা ক্লাস ছিল। তো আজকের ক্লাসটা আমি মিউটেশনের ক্লাসটা নিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। তো আগামী যে স্পেশাল যে ভেটিং লেকচার 2, এটা আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করেছি পূর্বের ন্যায়, পূর্বের থেকে একটু বেশি ইমপ্রুভ করছি, মানে প্রত্যেকটা ক্লাস লেকচার শিট গুলো ডেভেলপ করার চেষ্টা করছি। কিন্তু যারা পুরাতন আছেন তারা হচ্ছে যে সবগুলো ক্লাস তো আসলে সুযোগ পাবেন না, কারণ তাহলে তো আর
রিপিট হয়ে গেল। আপনাদেরকে হয়তোবা যেই কয়টা ক্লাসে আপনাদের পুরাপুরি মোটামুটি অ্যাবসেন্ট ছিলেন সেই কয়টা ক্লাসে হয়তো আপনারা সুযোগ পাবেন, আমি যতদূর জানি, কিন্তু পুরো ক্লাস রিভিউ করার সুযোগ নাই। আপনার পূর্বের ক্লাসের রেকর্ড দেখতে পারবেন হয়তোবা, যেটা আমি জানি। তো সমস্যা নেই, তারপরেও যারা ক্লাস রিলেটেড কোনো ইস্যু থাকলে অবশ্যই আপনারা আলোচনা করবেন কোচিং কর্তৃপক্ষের সাথে, আর যে কোনো ইস্যু নিয়ে অবশ্যই আমাকে ফোন দিবেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস ডে 5-এ দেখা হবে ইনশাল্লাহ। ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Good evening.